পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস আজ নানা আয়োজনে সারা দেশে চলছে বসন্ত বরণ। দুদিনের সফরে আজ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। সচিব পর্যায়ের বৈঠক হতে পারে কাল। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এশিয়ান নিউজ। আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে ফুলে ফুলে সেজে উঠতে ব্যস্ত প্রকৃতি। প্রকৃতিতে ফাল্গুনের হাওয়া, বাতাসে বসন্তের উন্মাদনা। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি সেজেছে বর্ণিল সাজে। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। প্রকৃতিও আগুন রাঙা ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছে। সব মিলিয়ে প্রকৃতি জানান দিচ্ছে আজ পহেলা ফাল্গুন। একই দিনে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ভালোবাসার দিন। ভালোবাসা দিবস আর বসন্তের রং তাই মিলেমিশে এক হচ্ছে আজ 14 ফেব্রুয়ারি। ফাল্গুনের হাত ধরে ঋতুরাজ বসন্তের আগমন, আর সেই সঙ্গে ঋতুরাজের হাত ধরে এবারও এলো ভালোবাসার এই বিশেষ দিনটি। একদিকে বাসন্তী রং, অন্যদিকে ভালোবাসার রঙের জোয়ারে প্রকৃতি একাকার আজ। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার আর কোনো প্রার্থী না থাকা এবং মনোনয়নপত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন তথ্য ঠিক থাকায় তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ ইয়েস মার্কা কোনো ব্যক্তিকে মনোনয়ন দেয়নি। শাহরিয়ার আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন খাদিজাতুল কুবরা। রাষ্ট্রপতি পদের জন্য একই ব্যক্তির নামে মনোনয়ন জমা পড়ে দুটি। তবে তফসিল অনুযায়ী 14 তারিখ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের চূড়ান্ত ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হলো না দেশের 22তম রাষ্ট্রপতির নামের জন্য। আর কোনো পদপ্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 সনের 27 নং আইন এর ধারা 7 অনুসারে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন পিতা মরহুম শরফুদ্দিন আনসারীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নাম ঘোষণার আগেই নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন মনোনয়নে মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম প্রস্তাবক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রস্তাবের পক্ষে সমর্থনকারী যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসে বিশ্বাস করে এমন কাউকে মনোনয়ন দেয়নি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করবেন। এই ইয়েস কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে আমরা মনোনয়ন দিইনি। আমরা মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী কোনো অপশক্তির প্রতিনিধিকে মনোনয়ন দিইনি। তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানেই বিএনপি বিশ্বাস করে না, তবে আওয়ামী লীগ আশা করে বিএনপি নির্বাচনে অংশ নেবে। নির্বাচন কমিশন পর দুবার তাদের সংলাপে দেখেছিলেন, তারা কিন্তু সংলাপে অংশ নেননি। কাজের সংলাপে তো তারা বিশ্বাস করেন এটা তো মনে হয় না। ফলে তারা নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতির আহ্বানে সংলাপে অংশ নেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকতে পারেন। সেই অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 23 এপ্রিল। খাদিজাতুল কুবরা, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বাধীন বাংলার ইতিহাসে আরেক উজ্জ্বল নক্ষত্র নবনির্বাচিত দেশের 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। বর্ণাঢ্য জীবনে দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে গেছেন বঙ্গবন্ধুর এই আদর্শের সৈনিক। দেশের 22তম রাষ্ট্রপতির বর্ণাঢ্য জীবন নিয়ে দেখুন বিপুল দেব রায়ের প্রতিবেদন। দলের সদস্য, সর্বশেষ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে সন্তানের জনক। স্ত্রী অধ্যাপক ডক্টর রেবেকা সুলতানা সরকারের সাবেক যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রথমবারের মতো দুদিনের সফরে আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। সচিব পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে কাল। এতে প্রাধান্য পেতে পারে আঞ্চলিক এবং সামরিক নিরাপত্তা, জঙ্গিবাদ দমন, যোগাযোগ, রাষ্ট্রীয় ঋণ, রোহিঙ্গা সংকটের সমাধান, পানি ও বাণিজ্য সহ নানা বিষয়। সম্প্রতি আলোচনায় থাকা আদানির কাছ থেকে বাংলাদেশের বিদ্যুৎ কেনার বিষয়টি আলোচনায় থাকছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, আলোচনা নির্ভর করছে ভারত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপর। বিনয় মোহন কোয়াত্রা পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি তার প্রথম ঢাকা সফর। বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অন্যথায় পদযাত্রা করতে করতে পতনযাত্রা শুরু হবে। সোমবার বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষিবিদ দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই, তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার দল। অনুষ্ঠানে কৃষিবিদদের দেশের সার্বিক উন্নয়নে আরও সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, গ্রাম পর্যায়ে কৃষি উন্নয়নের সভা সমাবেশ করে কৃষকদের সচেতন করারও পরামর্শ দেন। একই সাথে আগামী নির্বাচনের আগেই দলীয় নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। ৭৫-এর পর কোনো সরকার কোস্টগার্ডের জন্য কিছুই করেনি, একমাত্র আওয়ামী লীগের উদ্যোগে দেশে বাহিনীর সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমানে কোস্টগার্ড দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। এই বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। সোমবার কোস্টগার্ডের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বাংলাদেশ কোস্টগার্ড এর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও পদক প্রদান উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠান। পরে কোস্টগার্ডের নানা কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সামনে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এই সময় প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড দক্ষতার সাথে নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আমাদের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তার জন্য একটা সুশৃঙ্খল বাহিনীর খুব প্রয়োজন ছিল। আমরা সেটা করতে পেরেছি এবং আমি ধন্যবাদ জানাই আমাদের কোস্টগার্ডকে। অত্যন্ত দক্ষতার সাথে আপনারা সেই কাজ সম্পন্ন করে যাচ্ছেন এবং আমাদের সমুদ্র সীমা বা আমাদের মৎস্য আহরণ থেকে শুরু করে সব ক্ষেত্রেই আপনাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। আওয়ামী লীগের উদ্যোগেই দেশে কোস্টগার্ডের যাত্রা শুরু হয়েছে বলে জানান সরকার প্রধান। সরকারি দল বিএনপি যে আমাদের উপস্থিতি তখন কম ছিল, ডিভিশন ভোটে আমরা জয়লাভ করি, আমাদের সিদ্ধান্ত প্রস্তাব পার্লামেন্টে গৃহীত হয়। কোস্টাল বেল্টের নিরাপত্তা বিধানের জন্য এই কোস্টগার্ড নির্মাণ এর সিদ্ধান্তটা বিরোধী দলের থেকেই কিন্তু আমরা পার্লামেন্টে পাশ করতে সক্ষম হই। শেখ হাসিনা আরো বলেন, আরো আধুনিকায়নে এই বাহিনীকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে তার সরকার। সুনীল অর্থনীতি সমুদ্র নিরাপত্তা প্রদানের জন্য এই বাহিনীর আধুনিকায়ন রূপকল্প 2023 বা 2041 অনুযায়ী আমাদের সরকার কর্তৃক জাহাজ, সরঞ্জামাদি ও জনবল বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীকে জাতীয় স্লোগান ও রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন কোস্টগার্ডের সদস্যরা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ দেশজুড়ে সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, পদযাত্রা কর্মসূচি ঘিরে ইউনিয়ন পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো এবং দমন পীড়ন চালাচ্ছে সরকার। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হলেও বিভিন্ন স্থানে ৪৫টি গায়েবী মামলা এবং ৩ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তুরস্ক সিরিয়া সীমান্তে এবার অন্য প্রসঙ্গ।
এশিয়ান টেলিভিশনে ডিএমডি অপারেশন সাজ্জাদ রশিদ পারভেজের রোগমুক্তি এবং দ্রুত সুস্থতার জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিএপি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে ডিএমডি অপারেশন সাজ্জাদ রশিদ পারভেজের রোগ মুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু সৈনিক লীগ। মোনাজাতে অংশ নিয়ে এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি ছেলের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আমি দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার ছেলে, তোমার মাল, তোমার জান তুমি রক্ষা করবা। শুধু আমার ছেলের জন্য না, আজকে আমি চাই বঙ্গবন্ধুর জন্য দোয়া করব। সে 15 আগস্টে ঘাতকরা তাকে পুরোপুরি হত্যা করেছে। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ ওদিন যারা হত্যা হয়েছে তাদের তুমি আল্লাহ ব্যস্ত নসিব করো। 15 আগস্টে যারা এই কাজ করছে তাদের বিচার তুমি করো। মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন সৈনিক লীগের নেতৃবৃন্দ ও এশিয়ান টেলিভিশনের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ। আল্লাহ গো, সে তার সন্তানের জন্য চোখের পানি ফেলে কাঁদে, এই দোয়া কবুল না হয়ে পারে না। আল্লাহ বাবার দোয়ার ওসিলা, তার বাবার বন্ধু বান্ধবের ওসিলা, আমাদের ওসিলা, আলেম ওলামাদের ওসিলা, যার হাত পছন্দ করো সেই ওসিলা, আল্লাহ পারভেজকে সুস্থ করে তার নেক হায়াত অনেক লম্বা করে দাও আল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এশিয়ান টেলিভিশনের ডিএমডি অপারেশন সাজ্জাদ রশিদ পারভেজ। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অপহরণ নয়, জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীদের ফাঁসাতে মরিয়ম মান্নানের নেতৃত্বে রহিমা বেগম অপহরণের নাটক সাজানো হয়। দেশব্যাপী আলোচিত খুলনার রহিমা বেগমকে কথিত অপহরণ মামলার তদন্ত প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে পিবিআই। সোমবার দেশব্যাপী আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন মহানগর হাকিম আদালতে দাখিল করা হয়েছে। বেলা 11:30টায় পিবিআই খুলনা পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান সংস্থাটির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, মূলত রহিমা বেগম অপহরণ হননি, তিনি স্বেচ্ছায় 28 দিন আত্মগোপনে ছিলেন। এই 28 দিন তিনি বিভিন্ন স্থান পরিবর্তন করেছেন। গত বছরের 27 অক্টোবর দিবাগত রাতে তিনি মহেশ্বর পাশার বাসা থেকে আত্মগোপন করার পর ঢাকায় চলে যান। ঢাকায় কিছুদিন অবস্থান করার পর একটি ব্যাগে কিছু কাপড় ও ওষুধ দিয়ে মরিয়ম মান্নান তাকে বান্দরবন পাঠিয়ে দেন। অবকাঠামোর বেড়াজালে বন্দী কুড়িগ্রামের উত্তর মাঝেরচর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভবন তো দূরের কথা, একটি টিন শেড ঘরে সবেমাত্র দেয়া হয়েছে বেড়া। কয়েকটি বেঞ্চ ও 3 শ্রেণীতে শিক্ষার্থী নিয়ে চলছে পাঠদান কার্যক্রম। জেলা শিক্ষা বিভাগ বলছে, বিদ্যালয়ের ভবন সহ সকল সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেবেন তারা। মোল্লা হারুনুর রশিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসায় ইউনিয়নে 2004 সালে প্রতিষ্ঠা করা হয় উত্তর মাঝেরচর আদর্শ প্রাথমিক বিদ্যালয়। জাতীয়করণ হয় 2018 সালে। শুরুতে নিচু স্থানে স্কুল থাকায় বন্যার পানিতে ডুবে থাকত বেশিরভাগ সময়। পরবর্তীতে একটি টিনের ঘর উঁচু স্থানে স্থানান্তরিত হলেও চারদিকে কৃষি জমি থাকায় নেই সড়ক পথ। বিদ্যালয়ে যেতে হয় জমির আইল ধরে, নেই পানি আর স্যানিটেশন ব্যবস্থাও। তারপরেও শিক্ষার্থীরা আসছে নিয়মিত। মেঝে কাঁচা, আমাদের কষ্ট হয়, আমাদের একটা রাস্তা দরকার। ঘরে ক্লাস করতে কষ্ট হয়। জমির আইল ভেজা থাকায় পড়ে গিয়ে প্রায় আহত হতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। টিনশেড ঘরের মেঝেতে কাদামাটি সহ আসবাবপত্র সংকটে যেন দুর্ভোগের শেষ নেই। আমরা চাচ্ছি যে একটা ব্রিজ আমাদের এবং বাচ্চাদের আসার জন্য ব্রিজের দরকার। এরকম অগোছালো অবস্থা দেখছি, তাই সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে এই অবস্থা যেন দ্রুত উন্নতি হয়। শিক্ষকরা বলছেন, নতুন ভবন নির্মাণে বরাদ্দ আসলেও অজ্ঞাত কারণে হয়নি আজও। এর মধ্যে আমাদের স্কুলের ভবনটা অতীব জরুরি, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে, তা আমরা দ্রুত বাস্তবায়ন চাই। এমন বাস্তবতায় নতুন ভবন নির্মাণ সহ সকল সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা বিভাগের। স্যারেরা বলেন যে আপনার নির্দিষ্ট জায়গায় ফিরে আসেন। এই ফিরে আসতে গিয়ে একটু মাঝপথে একটু সমস্যা হয়ে গেছে। ওই ভবনটা ভেঙে চুরে নিয়ে এসে নতুন করে আবার অবকাঠামো তৈরি করতে একটু সময় লাগছে।
এই তো এখন মোটামুটি আমরা আমাদের জায়গায় ফিরে আসছি। এখন আল্লাহর মতো সুন্দরভাবে ভবনটা দিলেই আমাদের রাস্তা এই টিউনো স্যার বাজেট করে দিয়ে গেছে বলে সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা আমাদের স্কুলটা সুন্দরভাবে চালাতে পারবো। বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৮০ জন কোমলমতি শিক্ষার্থীকে পাঠদান করছে ৫ জন শিক্ষক। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। গাজীপুরে ধুলোবালি পরিষ্কারের নামে উল্টো বাড়ছে নাগরিক ভোগান্তি। পরিষ্কারের যন্ত্র রোড সুইপার দিয়ে ধুলো পরিষ্কার করা তো দূরের কথা, উল্টো তা উড়ানো হচ্ছে সড়কেই। এতে একদিকে যেমন সরকারি টাকা নষ্ট হচ্ছে, তেমনি ধুলোবালি বাতাসে ছড়িয়ে পড়ে বাড়ছে শ্বাসকষ্ট সহ রোগবালাই। যদিও নগর কর্মকর্তা বলছেন যন্ত্রটির মাধ্যমে ধুলো নির্দিষ্ট চেম্বারে জমা হবে এবং তা নির্ধারিত স্থানে ফেলার কথা। গাজীপুর থেকে মোহাম্মদ মোর্শেদ আলমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। নগরবাসীকে ধুলোবালি থেকে মুক্ত রাখতে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর গাজীপুর সিটি কর্পোরেশনকে ২টি রোড সুইপার মেশিন দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। দীর্ঘদিন পড়ে থাকার পর কয়েকদিন থেকে রাস্তা পরিষ্কারে কাজে লাগানো হচ্ছে জাপানি ইঞ্জিনে ইতালির তৈরি রোড সুইপার মেশিনগুলো, যেখানে যন্ত্রটির মাধ্যমে রাস্তার ধুলো নির্দিষ্ট চেম্বারে জমা হবে এবং তা নির্ধারিত স্থানে ফেলার কথা, কিন্তু সেখানে পুরোই উল্টো চিত্র। রাস্তার ধুলোবালি একদিক দিয়ে ঢুকছে রোড সুইপার যন্ত্রটিতে আর অন্য দিক দিয়ে বেরিয়ে আবারও পড়ছে রাস্তাতেই। এতে ওই যন্ত্রটি যেদিক দিয়ে যাচ্ছে সেখানে পরিষ্কার দূরের কথা, উল্টো সৃষ্টি হচ্ছে ধুলোবালির ঝড়। সনাতন থেকে স্বয়ংক্রিয় পদ্ধতির এই যন্ত্রের ব্যবহারে খুশি হওয়ার চেয়ে অতিষ্ঠ জনজীবন। যে ধুলাবালি ওঠে সেটা বাড়ি ঘর, গাছপালা এবং আমাদের দোকানপাট এই ধুলাবালি আচ্ছন্ন থাকে। এই ধুলাবালুর কারণে জামা কাপড় যেমন নষ্ট হচ্ছে, দোকানের ফার্নিচার নষ্ট হচ্ছে, দোকানের কাপড় চোপড় নষ্ট হচ্ছে। যেভাবে ধুলাবালি উঠছে তাতে করে রাস্তাঘাট, আমাদের ঘরবাড়ি এবং দোকানপাট খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা শারীরিকভাবে মানুষ খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিষয়টি নিয়ে জানতে চাইলে নগর কর্মকর্তা জানান, দীর্ঘদিন পড়ে থাকায় যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হতে পারে। কিন্তু ওইটা আসলে মেশিনটা তো ৩ বছর আগে পাওয়া এবং আমাদের লোকাল গভর্নমেন্ট থেকে মেশিনগুলো পাওয়া, এটা কাজ শুরু করছে। আর এখন এরকম প্রবলেম থাকলে অবশ্যই সমাধান করা হবে। কারিগরি ত্রুটি থাকতেই পারে, যে কোনো সময় হতেই পারে, এটা সমাধান করে আবার ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতি ঘন্টায় ৪ থেকে ৫ লিটার জ্বালানিতে ৩ কিলোমিটার সড়ক পরিষ্কার করতে সক্ষম এই যন্ত্রটি। প্রায় ১ টন ময়লা বহন করা ছাড়াও রাস্তায় পানি ছিটানোর জন্য এতে রয়েছে ২০০ লিটারের একটি পানির ট্যাঙ্কি। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে জানিয়েছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। লালমোহন আব্দুল ওয়াহাব মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার ও আব্দুল ওয়াহাব মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইমাম হোসেন সহ আরও অনেকে। ইডেন নূর ইংলিশ স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা উৎসব হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সুখবিলাস ফিশারিজ অ্যান্ড ট্রি প্লান্টেশনের চেয়ারম্যান মোহাম্মদ এরশাদ মাহমুদ। অনুষ্ঠান উদ্বোধন করেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী তারিন জাহান। উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেতা ও মডেল সহ পরিচালক গীতিকার সাইমন সাদিক। বক্তব্য রাখেন এনএনকে ফাউন্ডেশন ও ইডেন নূর ইংলিশ স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসাইন। অগ্রগতি এবং উন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার প্রত্যয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীনতার সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মহান ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংকের নির্বাহী কর্মকর্তা কর্মচারীদের মিলন মেলা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম রেলওয়ে অফিসার্স ক্লাবে অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএর সাধারণ সম্পাদক গাজী জসিমউদ্দিনের সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু হাসান তালুকদার, উপমহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক সহ আরও অনেকে।
বিদ্যা চর্চার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষাকে বিশেষ মর্যাদা দিয়েছেন বললেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ভাগা সুন্দরবন মহিলা কলেজের ২৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার বিভাগীয় পরিচালক অধ্যাপক হারুনুর রশিদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন সহ আরও অনেকে। সংবাদ শেষ করব হবিগঞ্জের সংগ্রামী এক প্রতিবন্ধীর খবর দিয়ে। নিজে নেই কোনো জায়গা, মায়ের নামে ৫ শতক বাড়ির জায়গা থাকলেও সেখানে নেই ঘর, পাচ্ছেন না প্রতিবন্ধী ভাতাও। ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন সাবেক পুলিশ সদস্যের এই প্রতিবন্ধী ছেলে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে মাথা গোঁজার ঠাঁই চাইছেন প্রতিবন্ধী হেলাল মিয়া। হবিগঞ্জ থেকে SM সুরজ আলী তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। সুন্দর এই পৃথিবীতে সবার ভাগ্যে সবকিছু মেলে না। কিছু মানুষ সুস্থ হয়ে বেঁচে থাকলেও জীবনের অঙ্কে সমীকরণ মেলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। সেদিক থেকে স্বাভাবিক ও সুস্থ মানুষের প্রাধান্য থাকা সমাজে প্রতিবন্ধী হয়ে জন্মানো মানুষগুলোর জীবন কতটা অসহায়। প্রতিবন্ধী হেলালকে দেখলে অবশ্য অনেকের কষ্টে কিছুটা ভাটা পড়তে পারে। শুধুমাত্র নিজের মুখে কয়েকটা খাবার উঠানো ছাড়া আর কিছুই করার সামর্থ্য নেই হেলালের। এমত অবস্থায় তার জীবনের বাকি সময়টুকু বেঁচে থাকার জন্য হেলালকে সরকারি সকল সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন তাকে সহায়তাকারীরা। সরকার একটু সাহায্য সুবিধা করে ছেলেরা উপকার হইবে। সরকার থেকে একটা কিছু দেয় সেটা সবচেয়ে ভালো। এমনি দাম কিনা তো চলে, কিন্তু টাকার ব্যবস্থা না থাকার কারণে শীতে ঝড় বৃষ্টিতে অনেক কষ্ট করে। জন্য আমার দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবো এই লোকের একটা টাকার ব্যবস্থা করার জন্য। বৃষ্টিবাদল থেকে রক্ষায় একটু মাথা গুঁজার ঠাঁই পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন প্রতিবন্ধী হেলাল। প্রধানমন্ত্রীরা আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাই না আরো 1000 বছর বাঁচাই হোক। আল্লাহ তাই না আমার এই অনুরোধ তাইনের কাছে, আল্লাহ আমার একটা গড় দুধ দেওয়া যায়, আমি এটাই আমি চাই। সরকারের সুদৃষ্টি এবং সমাজের সকলের সহযোগিতায় হেলালের বাকি জীবনটুকু ভালোভাবে কাটুক, এমনটাই প্রত্যাশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ। নানা আয়োজনে সারা দেশে চলছে বসন্ত বরণ। দুদিনের সফরে আজ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। সচিব পর্যায়ের বৈঠক হতে পারে কাল। এবং তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি ছাড়ালো ৩৬,০০০, মৃতের সংখ্যা দ্বিগুণ হওয়ার শঙ্কা জাতিসংঘের। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।